কি হিউম্যান ক্রিয়েটিভিটিকে নষ্ট করে দিবে কিনা। এই চলচ্চিত্রের ক্ষেত্রেই প্রথম আপনি এআই এর ব্যবহার করেছেন। শিল্পী কি চায় সেটা যদি লেখে এবং সেইটার অনুযায়ী এআই একটা ডাটাবেস দেবে, সেইটাকে আপনি আসলে কতটুকু মানবিকভাবে ব্যবহার করবেন। রাজিবুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সম্পূর্ণ রঙিন অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। শুরুতেই জানতে চাবো যে বর্তমানে কি নিয়ে ব্যস্ততা চলছে? আমার প্রথম চলচ্চিত্র যেটা বালুঘড়ি, 2006 সালে যেটা রিলিজ হয়েছিল বাংলাদেশের ডিজিটাল ফরম্যাটে নির্মিত প্রথম ফিল্ম এটি। এটাকে এই 18 বছর পরে আমরা এআই টেকনোলজি ইউজ করে পুরোটাকে ডিজিটালি রিমাস্টার করেছি। আপনারা জানেন যে ডিজিটাল টেকনোলজিরও রেজুলেশনগত অনেক বিষয় আছে, টেকনোলজিক্যাল অনেক আপগ্রেডেশন হয়েছে গত 18 বছরে। সেইটার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের প্রথমবারের মতো কোনো একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এআই টেকনোলজির মাধ্যমে একটি এত পুরনো ছবিকে দর্শকের সামনে নতুন ভাবে হাজির করার উপযুক্ত করে নিয়ে এসেছি। বালুঘড়ি চলচ্চিত্রে এআই এর ব্যবহার, এটা প্রথম কবে আপনার মাথায় এলো, বা এটার পেছনে কি কোনো অনুপ্রেরণা ছিল কিনা এ সম্পর্কে একটু জানবো। এর আগের যাত্রাটা যদি একটু বলি যে বালুঘড়ি ছবিটা আসলে বাংলাদেশের প্রথম ডিজিটাল ফরম্যাটে নির্মিত চলচ্চিত্র কিভাবে হলো। সেই সময়টায় যখন আসলে সবাই 35 মিলিমিটারে ছবি বানাচ্ছে, হ্যাঁ, অথচ আমরা যারা ছবি বানানোর স্বপ্ন নিয়ে আছি তারা আসলে একটা টেকনোলজি খুঁজছিলাম যেটা আমাদের গল্প করতে পারে আমাদের মতো করে। তো ওই সময়ে তখন ডিজিটাল টেকনোলজিটা ছিল আমাদের একটা হাতিয়ার, একটা অবলম্বন, এবং ডিজিটাল টেকনোলজির নিজস্ব কিছু ভাষা ব্যবস্থা ছিল যেটার কারণে সিনেমায় নতুন ধরনের কিছু কাজ করা সম্ভব হয়েছিল। 18 বছর পরে এখন ডিজিটাল টেকনোলজির আরেকটা ধাপে আমরা পৌঁছেছি, যেটাকে আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। তো এই এআই জিনিসটা আসলে কি, এটা নিয়ে যখন আমি যেহেতু আমি সিনেমা নিয়ে পড়াই, এটা নিয়ে যখন আমি ঘাটাঘাটি করছিলাম তখন আমার কাছে ছোট 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 ভাবে মাথায় আসে যে এই টেকনোলজিটাকে আমরা আসলে কিভাবে সিনেমাতে ব্যবহার করতে পারি। মানে এআই নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক আছে, অনেক ধরনের কনফিউশন আছে যে এআই কি হিউম্যান ক্রিয়েটিভিটিকে নষ্ট করে দিবে কিনা, বা এআই হিউম্যান ক্রিয়েটিভিটির জায়গা নেবে কিনা। তো এই প্রশ্নগুলো মানে অনুসন্ধান করতে গিয়ে আসলে এআই টেকনোলজির সঙ্গে বসবাস, তো এআই টেকনোলজির সঙ্গে বসবাস করতে গিয়ে আসলে হাজির হই এই বালুঘড়ি চলচ্চিত্রের রিমাস্টারিং এর কাজে। এবং দেখি যে এআই তো হচ্ছে আসলে একটা জিনিস বলে রাখা দরকার যে গুগলে যেরকম আমরা একটা সার্চ ইঞ্জিন ব্যবহার করি, অর্থাৎ সুনির্দিষ্ট শব্দ দিয়ে আমরা কোনো একটা সাইবরনেটিক স্পেসের যে ডাটাবেস তা সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করি, এআইও এরকম একটি সার্চ ইঞ্জিন যেখানে আসলে সুনির্দিষ্ট শব্দ প্রয়োগ করে একজন মানুষ কি চায় বা একজন আর্টিস্ট কি চায় বা একজন শিল্পী কি চায় সেটা যদি লেখে এবং সেইটার অনুযায়ী এআই একটা ডাটাবেস দেবে, সেইটাকে আপনি আসলে কতটুকু মানবিকভাবে ব্যবহার করবেন এইটার উপরেই ডিপেন্ড করবে আসলে আপনার সৃজনশীলতা। এখানে আসলে এআই মানবিক হয়ে ওঠে এআই কে যে ব্যবহার করছে সেই পেছনের মানুষটার আহ দর্শন, নন্দনতত্ত্ব এবং প্রজ্ঞার। এই চলচ্চিত্রের ক্ষেত্রেই প্রথম আপনি এআই এর ব্যবহার করেছেন, তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি আমরা। আসলে যে কোনো নতুন আবিষ্কার করতে গেলে বা যে কোনো আবিষ্কারের প্রবণতার দিকে গেলে সবসময় একটি ফেইলুরিটি কাজ করে, সাকসেস যে আমরা সবসময় পাবোই এমন কোনো কথা নেই। তো এই একটা টেনশনের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয় এবং সেইখান থেকে অল্প 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 করে যখন চেষ্টা করে একটা জায়গায় মানে আমরা পুরো ছবিটাকে যখন দাঁড় করিয়ে ফেলতে পারি তখন একটা আলাদা শান্তি দেয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বালুখড়ি
এম, যেই গল্প যেই গল্পটা আসলে এখনো আমাদের জন্য সমসাময়িক। বিশেষ করে বলতে হয় যে আমার ছবিতে সুনির্দিষ্ট কোনো সময়কে কখনো রিপ্রেজেন্ট আমি করি না। ফলে যে কোনো সময়ে যে কোনো আহ, উম, মানুষই সেটাকে ওই সময়ের গল্প হিসেবে মনে করবে। এই যে বালঘড়ি চলচ্চিত্রে আসলে কোন কোন বিষয়ে এআই এর ব্যবহার হয়েছে? প্রথমত হচ্ছে এটার ইমেজ কোয়ালিটি। ধরেন একটা সময় ছিল ডিভি, তারপরে এইচডিভি, তারপরে 2K, 4K, 5K, 8K। তো এখন এই যে রেজুলেশনগত পার্থক্য হয়, এই রেজুলেশনগত পার্থক্য মানে হতেছে ইমেজ সাইজ, এটার পিক্সেল, এটার কালার কন্ট্রাস্ট, এটার সবকিছুই ডিপেন্ড করে। তো এই জায়গাটায় এআই এর মাধ্যমে আমরা ইমেজটাকে প্রথমত ইনহ্যান্স করেছি 5K। সো এটা একটা জায়গা ছিল। সেকেন্ড জায়গা ছিল হতেছে যে এটার যেই সাউন্ড কোয়ালিটি, অর্থাৎ আমাদের তখনকার সময়ে এটা সারাউন্ড সাউন্ড ছিল না, এটাকে এখন সারাউন্ড সাউন্ড করা হচ্ছে। আরেকটা জিনিস আমাদের করা হয়েছে সেটা হচ্ছে যে এটার ভয়েস কোয়ালিটি, মানে সংলাপ যে অংশগুলো ছিল সেই অংশগুলোকে আরো ক্লিয়ার করে, আরো আম, সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, যাতে এই 5.1 সাউন্ড সিস্টেমেও যাতে এটাকে শুনতে ভালো লাগে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই ছবিতে 18 বছর আগে আসলে কোনো গান ছিল না। আমরা এবার এআই টেকনোলজির ব্যবহার করে এই ছবিতে গান ইনকর্পোরেট করেছি, যে গানের কথা, সুর, সঙ্গীতায়োজন পুরোটাই আসলে এআই এর মাধ্যমে করা হয়েছে। এই যে এআই এর ব্যবহার চলচ্চিত্রে প্রথম, আপনার কি মনে হয় যে দর্শক এই বিষয়টাকে কিভাবে গ্রহণ করবে? দেখেন, আমার প্রত্যেকটা ছবি হচ্ছে এক একটা ট্রেন্ড সেটার। মানে আমার প্রথম ছবি বালুগুড়ি, সেটা প্রথম এন্টি ন্যারেটিভ ফরম্যাটের ফিল্ম, মানে যেখানে গতানুগতিক যে গল্পের ধারা আছে সেই ধারার বাইরে গিয়ে এমন একটি পরিবেশ বা এমন একটি আবহর কথা বলা, যেখানে আসলে দর্শক নিজের মতো করে গল্প তৈরির ফ্রিডমটা পাবে। তো বালুঘড়ি চলচ্চিত্রে সেই এন্টি ন্যারেটিভ ফরম্যাটের ব্যবহার হচ্ছে 18 বছর আগে। 18 বছর পরেও যদি আপনি খেয়াল করেন, এখন পর্যন্ত বাংলাদেশে এত আহ, মৌলিক, ইনোভেটিভ আসলে গল্প নিয়ে কাজ হয়নি। হ্যাঁ, তো এটার একটা বিষয় আছে। আমার দ্বিতীয় ছবির কথা যদি বলি, সেইটা ছিল হচ্ছে উনাদিত্য। সেটা ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল গোয়াতে 2008-এ। এইটারও মানে গল্প ছিল হচ্ছে পোস্ট মডার্ন অ্যাপ্রোচে উত্তর ঔপনিবেশিক আহ, জায়গা থেকে একটি গল্পকে ডিল করা। হ্যাঁ, তো যদি খেয়াল করে থাকেন যে খুব কম, মানে আমি আসলে দুই একটা ছবি হয়তো দেখেছি যেটা বাংলা ভাষায় এই ধরনের অ্যাপ্রোচে কাজ করে। আর টেকনিক্যালি সেই সময় পর্যন্ত, অর্থাৎ 2008 পর্যন্ত বাংলাদেশে আসলে ডিজিটাল টেকনোলজি ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়নি। 2009 থেকে আসলে ব্যাপক ব্যবহার শুরু হচ্ছে। তারপরে আমার তৃতীয় ছবি যেটা ডকুমেন্টারি ছিল, সেইটাও আসলে সিনেমার ভাষায় প্রামাণ্যচিত্রের ডকুমেন্টারি, যেই ন্যারেশন বা যেই স্টেরিওটাইপ ধারণা, সেই ধারণার বাইরে থেকে আরেকটা অ্যাপ্রোচে গল্পটা বলেছিল। সেটাও আরেকটা চ্যালেঞ্জ ছিল। আমার লাস্ট ছবি হৃদয়ের রংধনু, সেটাও ছিল বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার ফিল্ম, 4জন তরুণ তরুণী নিয়ে রিয়েলিটি ফিকশনের একটি ফিল্ম। সো আমার প্রত্যেকটা ছবিতেই নতুনত্ব থাকবে, এবং এই নতুনত্ব নেয়া, চ্যালেঞ্জ গুলো নেয়াটা হচ্ছে আমার একটা প্রবণতার অংশ, আমার শৈল্পিক গাঁথনির অংশ, এবং যেটা আসলে পরবর্তীতে সবাই অনুসরণের জায়গায় পৌঁছে দেয়। ভাই, এই বালুঘড়ি চলচ্চিত্রটি কোন প্ল্যাটফর্মে রিলিজ দেয়া হবে এ সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। দেখেন, আমি তো একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। সো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমরা আমাদের ছবিগুলোকে রিলিজ
পরিস্থিতি। আমরা মূলত অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন করি। ওটিটি সঙ্গেও আমাদের কথাবার্তা হচ্ছে, খুব শীঘ্রই হয়তো জানতে পারবেন যে কোন ওটিটিতে বা কিভাবে এটা প্রচার হচ্ছে। আর বিশেষ করে থিয়েটার হলগুলোতে আসলে যেই ধরনের কমার্শিয়াল বা বাণিজ্যিক চলচ্চিত্রগুলো রিলিজ হয়, সেই তার বাইরে গিয়ে আমরা আসলে অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশনটাকে এই ছবির জন্য প্রধান হিসেবে করছি, পরিকল্পনা করছি। আর এই ছবিটা আমাদের এই সময়ে যে অস্থির একটা সময় বিরাজ করছে, এই আহ, আহ, আগস্ট বিপ্লবের পর থেকে, এবং এই ছবিটার গল্প যেহেতু জন্ম, মৃত্যু এবং বেঁচে থাকার প্রশ্ন নিয়ে, তো আমার মনে হয় যে এই তরুণ সমাজ এই ছবিটাকে খুবই গুরুত্ব দিয়ে দেখবে, বুঝবে, এবং তাদের প্রশ্নগুলো, নিজেদের ভেতরের প্রশ্নগুলো এই গল্পের ভিতরে খুঁজে পাবে। রাজিবুল ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আপনাকে অনেক অনেক শুভকামনাও রইল। এবং আমাদের সম্পূর্ণ রঙিনের দর্শকদের জন্য আপনার কি কিছু বলার আছে? সম্পূর্ণ রঙিনে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর আশা করছি যে বাংলা সিনেমার জয় জয়কারে আপনারা সবসময় পাশে থাকবেন, নতুন নতুন উদ্ভাবনী টপিক এবং মানুষগুলোকে নিয়ে হাজির হবেন, দর্শককে অবশ্যই নতুন কিছু উপহার দেবেন সব সময়।